আমার বিয়ের ৫ বছর পরে জানতে পারলাম আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। এখন আমি কি করব? তো চলেন এক আপুর জীবনের এই করুণ গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন ইন্টার পাশ করলাম তখন আমার খালা আমাকে বলল দিনাজপুরে গিয়ে আমি যেন আমার মায়ের সাথে দেখা করে আসি। আমার বাবা নেই, আমরা ৩ বোন, বড় ২ বোনের বিয়ে হয়ে গেছে। আমি ঢাকায় আমার খালাম্মার কাছে থেকে পড়াশোনা করতাম। মা গ্রামে টুকটাক ধানের কাজ, সবজি চাষ এইসব করে চলে। আমার মা কখনোই ঢাকায় আসতে চাইতেন না। দিনাজপুরে গিয়ে মায়ের সাথে দেখা করার জন্য আমি রাতের বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আমি বোরখা পরে পর্দা করে একা একাই ঢাকা থেকে দিনাজপুরে যাতায়াত করতাম। সেদিন আমি বাসে জানালার পাশের সিটে বসেছিলাম। বেশ কিছুক্ষণ পরে দেখলাম আমার পাশের সিটে একজন বেশ সুন্দর, স্মার্ট, লম্বা, প্রায় ২৮, ২৯ কি ৩০ এরকম বয়সী একটা ছেলে এসে বসলো। তো বাস ছাড়ার প্রায় ৪-৫ ঘন্টা পর্যন্ত আমরা তেমন কোনো কথাবার্তা বলিনি। তবে ৪-৫ ঘন্টা পরে উনি নিজে থেকে আমার সাথে টুকটাক কথা বলা শুরু করে দিলেন। আমি কোন ক্লাসে পড়ি, আমার বাসা কোথায়, আমি কোথায় যাচ্ছি, এইসব আর কি। আমিও তাকে এটা ওটা জিজ্ঞেস করলাম, এতটুকুই। তারপর যখন আমরা বাস থেকে নামলাম, আমরা একই বাস স্ট্যান্ডে নেমেছিলাম। আমরা দুজনেই দিনাজপুরে যাচ্ছিলাম। মজার ব্যাপার হচ্ছে আমরা দুজনেই একই এরিয়াতেই থাকি, কিন্তু উনিও আমাকে চেনে না, আমি ওনাকে চিনি না। উনি বাস থেকে নামার পরে আমাকে বললেন, তোমার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? তারপর আমি তাকে বললাম, আসলে আমি তো নতুন সিম কিনেছি, তাই ফোন নাম্বারটা মুখস্থ নেই। এক কাজ করেন, আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দেন, আমি মোবাইলে টাকা ভরে বাসায় গিয়ে আপনাকে কল করব। এরপর উনি ওনার ফোন নাম্বারটা একটা কাগজে লিখে আমার হাতে তুলে দিলেন। তারপর আর কি, উনি চলে গেলেন ওনার রাস্তায় আর আমি চলে এলাম আমার রাস্তায়। আমি খুব সুন্দরভাবেই আমার বাড়িতে পৌঁছালাম। তখন তো বৈশাখ মাস, মা বাড়িতে ধান উঠিয়েছে আর বাড়িতে অনেক অনেক কাজ। আমি বাড়িতে এসে মায়ের সাথে কাজে কর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ব্যাগ থেকে ফোন নাম্বারটা বের করে ভদ্রলোককে একটা ফোন দেব সেই সুযোগটাও পেয়ে উঠিনি। এরপরে গ্রামে কিছুদিন বেড়ানোর পরে আমি আবারও ঢাকায় ব্যাক করি। ঢাকায় এসে আমি একটা ছোটখাটো পার্ট টাইমের চাকরিতে জয়েন করি। সেই সাথে ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হই। সব মিলিয়ে আমার অনেক অনেক ব্যস্ততা, যাকে বলে শ্বাস ফেলারও টাইম নেই। আর এত এত ব্যস্ততায় সেই ভদ্রলোকের কথা তো আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। তো প্রায় ৬-৭ মাস পরে আমার বান্ধবী আমার জন্মদিনে একটা ব্যাগ গিফট করে। ব্যাগটা পেয়ে আমি তো খুবই খুশি, কারণ আমি যে ব্যাগটা ব্যবহার করতাম ওটা খুব পুরনো হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম ঠিক আছে, আগের ব্যাগটা থেকে জিনিসপত্র সব এই ব্যাগে ট্রান্সফার করে ফেলি। তো এই ব্যাগের জিনিসপত্র সবকিছু ওই ব্যাগে নেওয়ার সময় আমি হঠাৎ করে খেয়াল করলাম যে ব্যাগের তলায় ফোন নাম্বারটা পড়ে আছে। তারপর আমার মনে পড়লো, আহারে বেচারা, সেই কবে আমাকে বলেছিল ফোন করতে, আর আমি কি না এত এত কাজের চাপে পড়ে তাকে বেমালুম ভুলে গিয়েছি। কি ভাববে উনি? তারপর বেশ তড়িঘড়ি করে তার ফোন নাম্বারটা মোবাইলে সেভ করে ফেললাম। এরপর আমি তাকে ফোন করলাম। ২ বার ফোন দেওয়ার পরে সে আর ফোন রিসিভ করেনি, তাই আমিও আর তাকে ফোন দেইনি। প্রায় ২-৩ ঘন্টা পরে সে ফোন ব্যাক করলো। আর ফোন ব্যাক করে আমাকে জিজ্ঞেস করলো, কে আপনি? আমি তাকে বললাম, আপনি কি আমাকে চিনেছেন? ওই যে বাসে দেখা হয়েছিল, আপনি আমাকে ফোন নাম্বার দিয়েছিলেন, ওই যে দিনাজপুর বাস স্ট্যান্ডে। তারপর তিনি বললেন, হ্যাঁ মনে পড়েছে। আপনার এতদিন পরে আমার কথা মনে পড়লো? আপনি এতদিন পরে ফ্রি হইলেন? আপনি জানেন গত ৬-৭ মাস ধরে আমার ফোনে যতগুলো আননোন নাম্বার থেকে ফোন আসছে, আমি ভাবতাম প্রত্যেকটা ফোনই হয়তো আপনারই ফোন। খুব আগ্রহ নিয়ে আমি ফোনগুলো রিসিভ করতাম, অথচ দেখেন আজকে যেই আপনি ফ্রি হয়ে ফোনটা দিলেন, আমি ব্যস্ততার কারণে আপনার ফোনটাই রিসিভ করতে পারিনি। এখন তো আমি অফিসে আছি, ফ্রি হয়ে নেই, ফ্রি হয়েই আপনাকে কল দেবো। এরপরে সেও আমাকে আর কল দেয় নাই, আমিও তাকে কল দেই নাই। এরপরে সে আমাকে রাত ১২টার দিকে ফোন দিল। আমি তখন ঘুমে, এমন টাইমে ফোন দিছে। এরপর আর কি, ফোন ধরলাম। তারপর টুকটাক কথাবার্তা হইলো, এটা সেটা জিজ্ঞেস করলো কেন আমার ৪-৫ মাস লেগে গেল ফোন দিতে। তো এভাবেই আর কি আমাদের কথা বলা শুরু। তো এভাবে দেখতে দেখতে ৬-৭ মাস কেটে গেল। বাড়ি থেকে হঠাৎ করে ফোন এলো যে আম্মা খুবই অসুস্থ। আম্মার এতটাই জ্বর যে বিছানা থেকে উঠতে পারছে না, খুবই খারাপ অবস্থা। মানে পাশের বাড়ির এক আন্টি এসে ফোন দিয়ে আমাকে জিনিসটা বলছে যে তোমার আম্মু অনেক অসুস্থ, তোমরা কেউ আসো তাড়াতাড়ি, কারণ তোমার আম্মুকে তো দেখাশোনা করা লাগবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো আমি তো তখন সিঙ্গেল, আর আমার আপুদের তখন বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর আপুদের বিয়েও হয়েছে অনেক দূরে। ওখান থেকে আসতে আসতেও একটা পেরেশানির ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। তো আম্মুর যে টুকটাক টাকা পয়সা লাগতো সবই আমি দিতাম আর খালারা দিত। তো আমার খালা আমাকে কিছু টাকা পয়সা দিল আর দিয়ে বলল যে যা তুই তোর মার কাছে যা, গিয়ে ডাক্তার দেখাইস, যতদিন না সুস্থ হয়েছে এখানে আসার দরকার নাই। তো যেই ভদ্রলোকের সাথে আমার কথাবার্তা হইতো ফোনে, তাকে আমি বললাম যে আজকে আমি দিনাজপুরে যাব, খুব ইমার্জেন্সি, আমার আম্মু খুবই অসুস্থ। তখন ভদ্রলোক আমাকে বলল যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি 2টা টিকিট কাটো। আমি তখন বললাম 2টা টিকিট কার জন্য?
তখন তিনি বললেন যে আজকে রাতে তো আমারও যাওয়ার কথা। তো এরপর আর কি আমি ২টা টিকিট কাটলাম। সেও আসলো সময় মতো। তখন আমার একটু রাগই হইল যে এমনিতেই টাকা পয়সা নাই। তার উপরে এই লোক আবার আমাকে বলল যে ২টা টিকিট কাটো। আম্মুকে ডাক্তার দেখাবো, কিছু টাকা পয়সা হাতে দিয়ে আসবো। কি এক ঝামেলার মধ্যে পড়লাম। এই টাকাটা দিয়ে তো আমি আম্মুর জন্য কিছু কিনতেও পারতাম। আমি বারবার শুধু এটাই চিন্তা করছিলাম। তারপরও সেটা চক্ষু লজ্জায় ওই লোকের সাথে তো আমার প্রেম ভালোবাসা কোনো কিছুর কোনো সম্পর্ক তখন হয় নাই। তার সাথে মাঝে মধ্যেই কথাবার্তা হয়, একই এলাকার মানুষ। এজন্যই আরকি আমি মনের মধ্যে এত কিছু কখনোই আনি নাই। জাস্ট ফ্রি মাইন্ডে কথা বলতাম এই আরকি। সারাটা পথ সে আমার সাথে কথা বলতে, বলতে এলো। তারপর আমরা দুজন একসাথে ওই দিনাজপুরের সেই বাস স্ট্যান্ডেই নামলাম। তো নামার পরে বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা বাজার ছিল। সে আমাকে ওই বাজারের মধ্যে নিয়ে গেল। যাওয়ার পরে আম্মুর জন্য সে দুধ, হরলিক্স, ফল অনেক কিছু কিনে দিল। তখন আমি বারবার বলতেছি, "না, না আমি নিবো না, নিবো না।" কিন্তু সে আমাকে বলতেছে যে, "তুমি তো আমাকে বাসের টিকিট কেটে দিলা। তাইলে সেই বাবদ আমি খালাম্মাকে কিছু দিলাম, অসুবিধা কি? নাও। এরপরে তুমি যদি কখনো আমাদের বাড়িতে বেড়াতে আসো, তখন না হয় কিনে নিয়ে এসো। তাহলে শোধ হয়ে যাবে। একই এলাকার মানুষ।" আমাকে এটা ওটা বুঝাইয়া আমার হাতে এতগুলো বাজার তুলে দিল। তারপর একটা রিক্সা করে দিল আমাকে। রিক্সা করে আমি বাড়িতে চলে গেলাম, আম্মাকে ডাক্তার দেখাইলাম। তো মাঝখানে একদিন তার সাথে আমার কথা হয় নাই। আমি যখন ৩য় দিন তাকে ফোন দেই, তখন সে বলে সে ঢাকায়। তো আমি তখন অবাক হয়ে গেলাম যে, "আপনি না আমার সাথে আসলেন? একদিনের জন্য আপনি দিনাজপুর আসছিলেন?" তখন সে বলল যে, "আসলে আমার তো কোনো কাজ ছিল না। তুমি একা যাবা, মেয়ে মানুষ, ঢাকা থেকে দিনাজপুর এতটা পথ। সেজন্য ভাবলাম তোমাকে একটু এগিয়ে দেই। এজন্য আরকি। আমার আসলে দিনাজপুরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না।" তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে, "আপনার কি বিয়ে-শাদী কিছু হইছে?" তখন সে বলছিল যে, "না, আমার আসলে বিয়ে-শাদী হয় নাই। আমি বাড়ির ছোট ছেলে। বড় একটা ভাই আছে আনম্যারিড। সে বিয়ে করলেই তারপরে সে বিয়ে করবে।" তো এরকম সে আমাকে বলল। এরপর থেকে তার প্রতি আমার ভালো লাগাটা বাড়তে শুরু করল। যে একটা মানুষ আমাকে এতটা কেয়ার করতেছে, আমার বাবা নাই, ভাই নাই, কোনোদিন কেউ আমাকে এতটা কেয়ার করে নাই। আর মানুষটা চাকরি করে, দেখতে শুনতে খুবই সুন্দর। মানে সব মিলিয়ে ভালো না লেগে আর কোথায় যাবে? ভালো লাগাটা আমার মনে হতো যে এটা স্বাভাবিক। আমার জায়গায় যেকোনো মেয়ে থাকলেই হয়তো তার প্রতি এই ভালো লাগাটা কাজ করত। আর বোন জামাইরা ওরা আমার কাছে থাকা না থাকা একই ব্যাপার। তারা সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত। আমি বেঁচে আছি নাকি মরে গেছি, আমাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তো এই জিনিসটাতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করলো যে মানুষটা আমাকে এতটা কেয়ার করে। তো আম্মুকে ডাক্তার দেখালাম, আম্মু সুস্থ হয়ে উঠলো মোটামুটি। তখন আমি ঢাকায় চলে আসলাম। এরপর থেকে উনার সাথে আমার রেগুলার কথা হতো। এভাবে দেখতে, দেখতে উনার সাথে আমার কথাবার্তা বলার প্রায় ১ বছরের মতো হয়ে গেল। আরো কিছুদিন কেটে যাওয়ার পরে তাকে আমি জিজ্ঞেস করলাম যে, "আপনি কি কাউকে পছন্দ করেন?" তখন সে আমাকে বলল যে, "না, আমি আসলে একজনকে পছন্দ করি। কিন্তু সে আমাকে পছন্দ করে কিনা সেটা আমি জানি না।" মানে আমার কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে ভুনিতা করে সে বলল। তো প্রায় ১ বছর ধরে উনার সাথে কথা বলছি, কিন্তু উনি আমার চেহারা দেখে নাই। কারণ আমি তো বোরখা পড়তাম, মুখটা ঢেকে রাখতাম, নিকাব পরা। ঢাকা থেকে যতবার আমি দিনাজপুরে গিয়েছি ২ বার সব মিলিয়ে উনার সাথে একবারও উনি আমার চেহারা দেখে নাই। কারণ ভিডিও কল বলেন বা ছবি আদান-প্রদান এই জিনিসগুলো আমরা করতামই না। জাস্ট অডিও কলে কথা বলতাম আর মেসেজিং করতাম এই। তারপর একদিন হঠাৎ করেই সে বলে উঠল, "চলো আমরা দেখা করি।" তো আমি কিন্তু পর্দা করতাম না আসলে। দিনাজপুরে যেহেতু একা, একা যাই, এত দূরের পথ, সেজন্য আমি পর্দা করে যেতাম। কিন্তু মূলত আমি পর্দাশীল মেয়ে ছিলাম না। তো সে যখন আমাকে বলল যে আমার সাথে দেখা করবে, তখন আমি আমার এক খালাতো বোনকে নিয়ে খুব সুন্দর করে সেজেগুজে শাড়ি পরে তার সাথে দেখা করতে গেলাম। এখন আমার পক্ষ থেকে তো আমি তাকে ভালোবেসে ফেলেছি তখন। কিন্তু সে আমাকে ভালোবাসছে কিনা বা আমার ব্যাপারে তার কি মন্তব্য সেটা তো আমি জানি না। আর মেয়ে মানুষ হয়ে তো সেদে, সেদে তাকে প্রপোজও করতে পারি না। তো গেলাম, যাওয়ার পরে সে আমাকে প্রপোজ করলো হাঁটু গেড়ে। আমাকে একটা গোলাপ ফুল দিল, একটা গোল্ডের রিং দিল আমাকে, সাথে এক গাদা চকলেট নিয়ে আসছে। এনে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো। আমি সবগুলো গিফটই নিলাম, কিন্তু গোল্ডের রিংটা নিলাম না। বললাম যে এটা আমি নিতে পারবো না। আপনি যদি কখনো আমাদের বাড়িতে যান, গিয়ে সরাসরি আমার আম্মার কাছে বিয়ের প্রস্তাব রাখেন, তাহলে আমি নিব। এর আগে আমি এই গোল্ডের রিংটা নিতে পারবো না। আপাতত আমি আপনার ফুল, চকলেট নিলাম আর আপনার প্রপোজটাও অ্যাকসেপ্ট করলাম। এরপর আর কি, এরপর তো পুরো দমে আমাদের কথাবার্তা বলা শুরু। এভাবে আরো ১টা বছর কেটে গেল। এরপরে সবাই বিষয়টা জেনে গেল, যেহেতু আমার খালাতো বোন আমার সাথে গেছিল। ও এসে সবাইকে বলছে, প্লাস আমিও জানাই দিলাম। মোটামুটি সবাইকেই বলে দিছি যে হ্যাঁ, অমুক একটা ছেলে আমাকে খুবই পছন্দ করে, আমিও করি। তো বলছে যে ঠিক আছে, ভালোই তো, ছেলে চাকরি করে, একই এলাকার, দেখতে শুনতে ভালো, তাহলে অসুবিধা কি? তার বাবাকে বলো বাড়িতে যেন বিয়ের প্রস্তাব নিয়ে আসে। বিয়ের প্রস্তাব আনলে আমরা বিয়েটা দিয়ে দিব। তো আমি পুরো বিষয়টা তাকে বললাম যে সবাই তো রাজি। তখন সে আমাকে বলল যে ঠিক আছে, আমি বাড়িতে ব্যাপারটা জানাই, দেখি কে কি বলে, তারপরে তোমাকে ভালো মন্দ জানাচ্ছি। এরপরে সে বাড়িতে জিনিসটা জানালো। জানানোর পরে আমাদের বাড়ির অ্যাড্রেসও দিল।
দেওয়ার পরে সেই অ্যাড্রেস অনুযায়ী তার বাড়ির সবাই গেছে দেখতে। তো বাড়ি ঘর দেখাশোনা করার পরে বলে যে না, বাড়ি ঘর পছন্দ হয় নাই, আমরা ওই বাড়ির মেয়েকে আনতে পারবো না। তার বাবা ছিল গ্রামের প্রধান, মানে গ্রামের যত বিচার আচার আছে সবই তার বাবা করে। খুবই সম্মানিত একজন মানুষ, স্বনামধন্য যাকে বলে। তো তাদের আর্থিক অবস্থা আমাদের চাইতে অনেক অনেক ভালো ছিল। তো এরপরে তার কথাটা আমরা অনায়াসে বিশ্বাসও করে ফেললাম যে আসলেই হয়তো বাড়ি ঘর পছন্দ হয় নাই, তার বাবা আমাকে চায় না। এরপরে সে আমাকে বুঝাইলো যে দেখো, আমার বাবা মা তোমাকে চায় না তো কি হয়েছে, আমি তো তোমাকে চাই, তোমাকে পছন্দ করি, ভালোবাসি। বাবা মা কি বলছে না বলছে তাতে আমার কিছু আসে যায় না। আমি যদি তোমাকে বিয়ে করতে পারি তাহলে তোমার সমস্যা কি? আমি বাবা মাকে গ্রামে রাখলাম, শহরে থাকলাম তোমাকে নিয়ে, তাইলে তুমি কি ভালো থাকতে পারবা না আমার সাথে? তো এভাবে সে আমাকে অনেক বুঝাইলো। আর ওদিকে আমি আমার খালা, আমার মা সবাইকে বুঝাইতেছি যে অসুবিধা কি, আমি তো ওর কাছে থাকবো, গ্রামে থাকবো না। আর ও যদি আমাকে ভালো রাখতে পারে বাবা মার বিরুদ্ধে গিয়ে, তাহলে আমি কেন পারবো না? বাবা মা না মানুক, আমরা বিয়েটা করে নেই, একদিন না একদিন তারা মেনেই নিবে। আর বাচ্চা কাচ্চা হয়ে গেলে মানুষ তো সারা জীবন রাগ পুষে রাখে না। তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে না ঠিক আছে, ছেলে মেয়ে দুইজন যখন দুইজনের জন্য এত পাগল, তাহলে আমাদের বাধা দেওয়া উচিত হবে না। আর আমার মামা গিয়ে ছেলে যেখানে চাকরি করে সেখানে গিয়ে খোঁজ নিছে। খোঁজ নিয়ে যেটা জানতে পারছে যে ছেলে খুবই ভালো, খুবই সভ্য, ভদ্র, নম্র, মার্জিত, যাকে বলে এই জমানায় খুবই ভালো একটা ছেলে। এরপর ঢাকায় আমার খালার বাসায় আম্মু আসলো, আপুরা আসলো তাদের হাজবেন্ডদেরকে নিয়ে। এরপরে আমাদের বিয়েটা দিয়ে দিল। তারপরে সে আমার খালাকে বলল যে খালা, আপনি আপাতত 1 মাস ওকে আপনার কাছে রাখেন, আমি বেতনটা পেয়ে নিই, বেতন পেলে আমি বাসা ভাড়া করে সবকিছু গুছিয়ে ওকে নিয়ে যাবো এখান থেকে। তারপর খালার বাসাতে 1 মাসের মতো ছিলাম। 1 মাস পরে সে যখন স্যালারি পেল, তখন ছোটখাটো একটা 2 রুমের বাসা ভাড়া নিল। তারপরে সংসারের যা টুকিটাকি লাগে সবকিছু সে কিনলো। সংসারের যা কিছু লাগে খুঁটিনাটি আসবাবপত্র মোটামুটি সবই কিনলো। তারপর সে আমাকে খালার বাসা থেকে নিয়ে গেল। একটা মেয়ে তার বিয়ের পরবর্তী জীবন নিয়ে যে স্বপ্নটা দেখে, তার হাজবেন্ড ভালো হবে, তার কথা বুঝবে, তাকে গুরুত্ব দিবে, ভালোবাসবে প্রাণ ভরে, সবকিছু সব দিক দিয়ে আমি খুবই হ্যাপি ছিলাম। তাকে পেয়ে আমার জীবনটা একদম রঙিন হয়ে গেল। সে আমাকে এত ভালোবাসতো, এত কেয়ার করতো, আমি খুবই সুখী ছিলাম। আমি একা থাকতেছি, সে কি করে না করে এগুলো নিয়ে চিন্তা করার সময় ছিল না। যাই হোক, বিয়ের পরে 1 বছর খুবই সুন্দর কাটলো। তারপরে বিয়ের পরে যে ঈদটা আসলো, একদম প্রথম যে ঈদটার কথা বলছি, তো তখন সে আমাকে বলল যে দেখো, তোমাকে গ্রামে তোমার মায়ের কাছে রেখে যাই, আর আমি আমার বাড়িতে যাই ঈদ করতে, এই ঈদটা আমরা এইভাবে পার করি। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো। তো মনে মনে ভাবলাম, যেহেতু ওর ফ্যামিলির কেউই রাজি ছিল না এই বিয়েতে, হয়তো বা আরো কয়েকটা বছর পার হলে আস্তে আস্তে তারা আমাকে মেনে নিবে, এই ধারণার কারণে হয়তো সে আমাকে নিতে চাচ্ছে না। এটা আমি মেনে নিলাম। নিয়ে আমি আমার বাড়িতে ঈদ করলাম, আর সে তার বাড়িতে ঈদ করলো। তারপরে ঈদ করা শেষে সে আসার সময় আমাকে ওইখান থেকে ঢাকায় নিয়ে আসলো। তো এই ঘটনার পর থেকে আমি আর কখনোই ঈদে তার সাথে বাড়িতে আসিনি, যে শ্বশুর বাড়িতে যাইতে পারি না, ভালো লাগতো না আমার। তো যাই হোক, আমি তাকে বলতাম যে আমি ঢাকায় থাকি, তুমি যাও, তুমি কি ঈদ করো সবার সাথে। তো সে প্রতি মাসে একবার তার গ্রামের বাড়িতে যায়। তো যারা গ্রাম ছেড়ে ঢাকায় এসে জব করতেছে, তারা সবাই কি এইভাবে প্রতি মাসে একবার করে গ্রামের বাড়িতে যায়? এই জিনিসটা সব সময় আমার মাথায় ঘুরপাক খেত, এটা কি সবাই করে? তো এটা যখন আমি তাকে জিজ্ঞেস করতাম, সে বলতো সে তার বাবা মাকে অনেক মিস করে, তাদের বিরুদ্ধে বিয়ে করেছে, এমনিতেই তাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, তো সে তাদেরকে না দেখে থাকতে পারে না, এজন্যই যায়। সে মাসে একবার গিয়ে 3 থেকে 4 দিনের মতো থেকে আসে। আর যায় তো যায়, এই 3 দিন সে আমার সাথে ফোনে কথাই বলে না, একদম ব্লক করে রেখে দেয়। ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সবকিছু থেকে সে আমাকে ব্লক করে এই 3-4 দিন সে তার মতো করে সময় কাটায়। খুবই প্রয়োজন হলে একটা মেসেজ করবে, করে আবার ব্লক করে ফেলবে। তো সারা মাস তো সে আমার সাথে খুবই ভালো ব্যবহার করতেছে, আমার যত্ন নিতেছে, কেয়ার করতেছে। তার মধ্যে আমি সন্দেহজনক কিছুই দেখি না। কিন্তু মাসের এই 3-4টা দিন আমি তাকে চিনতেই পারি না। তো আমি তখনও পড়াশোনা করছিলাম, সে আমাকে পড়াশোনা করতে যথেষ্ট উৎসাহ দিত যে পড়াশোনা করো। তারপর আমি ভাবলাম যে না, এখন আমি বেবি নিব না, 2-3 বছর যাক, তারপরে আমি পড়াটা শেষ করে বেবি নিব। তো প্রায় 2 বছর পরে আমি কনসিভ করে ফেললাম। তো এরপরে আমার ছেলে হয় একটা, আলহামদুলিল্লাহ। আমার ছেলের যখন 1.5 বছর বয়স, তখন ঈদ আসলো। আর সে আমাকে বুঝালো যে চলো, একা একা তুমি ঢাকায় থাকবা, তার চেয়ে ভালো তুমি গ্রামে চলো, তুমি তোমার মায়ের কাছে থেকে ঈদটা করো, আর আমি আমাদের মানে বাবা মার সাথে ঈদটা করি। শহরে এইভাবে একা একা ঈদ করার চেয়ে গ্রামে সবার সাথে ঈদ করাই ভালো।